আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ অর্ডার, যেটা সার্জারি ওয়ার্ডে প্রতিদিন তোমাদের লাগবে। যেহেতু প্রতিদিন অপারেশন হয়, অপারেশনের পরে যে অর্ডারটা আমরা ফলো করতে বলি বা লিখতে বলি সেটাকে বলতেছি পোস্ট অপারেটিভ অর্ডার। তো এইটার একটা গাইডলাইন আছে বা অর্ডার আছে, হ্যাঁ, যে কিভাবে সেটা লিখতে হয়। সিরিয়াল বাই সিরিয়াল আমরা একটার পরে একটা লিখি। তাহলে সেটার অর্ডারটা যদি আমরা বুঝি বা জানি, সেটা হচ্ছে ফার্স্টে ডায়েট, হ্যাঁ, তার ডায়েটটা কেমন হবে, এনপিও থাকবে নাকি সে খেতে পারবে, এনপিও থাকলে কতক্ষণ থাকবে, এটা। তারপরে অক্সিজেনেশন, তার অক্সিজেন লাগবে কিনা, হ্যাঁ। তারপরে ফ্লুইড, তাকে আমরা কি আইভি ফ্লুইড দিব। তারপরে অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ, তাকে কোন অ্যান্টিবায়োটিক্স দেওয়া লাগবে, তাকে কোন ব্যথার ওষুধ দেওয়া লাগবে, অ্যানালজেসিক। তারপরে পিপিআই, তারপরে অ্যান্টিএমেটিক্স মানে বমির ওষুধ। এরপরে ডিবিটি প্রোফাইল্যাক্সিস যদি লাগে তাহলে সেটা লিখতে হবে। এরপরে কোনো অ্যাপ্লায়েন্স যদি লাগে, অ্যাপ্লায়েন্স যেমন তার ক্যাথেটারাইজেশন লাগতে পারে, এনজি সেকশন লাগতে পারে, ঠিক আছে, তাহলে সেটা। এবং এরপরে মনিটরিং, কী কী মনিটর করতে হবে এটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্লো, এবং এই ফ্লোটাই সবাই মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এই ফ্লোটাই সবাই মুখস্থ করে রাখবা যে কোনটার পর কি দিব। প্রথমে ডায়েট ইনস্ট্রাকশন দিব, তারপরে অক্সিজেশনের কথা লিখবো, তারপরে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, পিপিআই, অ্যান্টিএমেটিক, ঠিক আছে। এই সিরিয়ালটা যেন আমরা কেউ ব্রেক না করি, তাহলে অর্ডারটা দেখতে সুন্দর লাগবে এবং স্ট্যান্ডার্ডের সাথে তোমারটা মিল থাকবে। তাহলে আমরা প্রত্যেকটা সেকশন একদম ইন ডিটেলস আলোচনা করব, হ্যাঁ। একটা সেকশন ধরবো, এটা আলোচনা করবো, এবং লাস্টে আমরা দেখবো যে একটা পোস্ট অপারেটিভ অর্ডার আসলে কিভাবে আমরা শিটে লিখি। কারণ বেসিক আমাদের আগে জানতে হবে, হ্যাঁ, বেসিক আগে জানতে হবে, এবং সেটা থেকে কেমন মডিফিকেশন আমাদের লাগতে পারে আমরা ইন্টার্ন হিসাবে, তো সেটাও আমাদের বুঝতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এমন হয় যে আমি লিখে দিলাম, তুমি ছবি তুলে নিলে, এবার প্রতিবার ওইটা কপি করলা, তাহলে যখনই ভিন্ন সিচুয়েশন আসবে তখন তুমি আর ওটা কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটা শেখার। তাহলে ডায়েট, হ্যাঁ, ডায়েট। তাহলে যেই পেশেন্টকে, দুই ধরনের পেশেন্ট হতে পারে, অপারেশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা সাবআরাকনয়েড ব্লক, হ্যাঁ, যেটা আমরা বলি স্পাইনাল, তাই তো। আরেকটা হতে পারে লোকাল অ্যানেস্থেসিয়া, যেটাকে আমরা বলতেছি ইনফিল্ট্রেশন ব্লক, হ্যাঁ। যদি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা অপারেশন করি, এমন কিছু অপারেশন যেমন ধরো কার্বাঙ্কল করতে পারি, একটা অ্যাবসেস করতে পারি, একটা ছোট লাইপোমা করতে পারি, একটা সিস্ট করতে পারি, তাহলে এই সমস্ত অপারেশনে আমাদের পেশেন্টকে এনপিও রাখার কোনো দরকার নেই, বুঝছো। তার ডায়েট নর্মাল থাকবে, ওকে। তাহলে এখানে ডায়েট নর্মাল, এটা এনপিও লাগবে না। তাহলে এনপিও লাগবে কোথায়, যাকে তুমি সাবআরাকনয়েড ব্লক দিবা বা জিএ দিবা, অথবা শুধু ক্যাটামিনও যদি কাউকে দাও, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, ক্যাটামিন দিয়ে অনেক সময় দেয় না, তাহলে সেটাও যদি হয় তারপরেও তাকে এনপিও রাখতে হবে ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা, হ্যাঁ। তাহলে আমরা এই জিএ বা সাবআরাকনয়েড ব্লক বা ওই যে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া বলো, যেটার ক্ষেত্রে আমরা বলছি এনপিও কত ঘন্টা থাকবে, 8 ঘন্টা, হ্যাঁ, 8 আওয়ার্স। এটা অনার্স হইতে পারে, তুমি তাকে 24 আওয়ার্সও রাখতে পারো, হ্যাঁ, পারো, এটা তোমার চয়েস। একদিন মানুষ না খেলে তার কিছু হবে না, বাট আমরা সাধারণত 8 ঘন্টা, যদি আমরা গ্যাস্ট্রিক কোনো সার্জারি না করি যেখানে আমরা অ্যাবডোমেনে ঢোকা লাগে নাই, তো সেখানে আমরা সাধারণত 8 ঘন্টার বেশি এনপিও রাখি না। তাহলে যেমন আমাদের এখানে কমন অপারেশন হয় হার্নিওপ্লাস্টি, আমাদের এখানে কমন অপারেশন হয় ম্যাস্টেকটমি, তাহলে এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে আমরা 8 ঘন্টা এনপিও এনাফ, ঠিক আছে। যদি তুমি গ্যাস্ট্রেক্টমি হয় বা অ্যান্টেরিয়র ডিসেকশন হয় বা রাইট হেমিকোলেক্টমি হয়, এই সমস্ত অপারেশনে এনপিও কিন্তু টিল ফার্দার অর্ডার, হ্যাঁ। কখন, তাহলে আমার যে জিআই সার্জারি, হ্যাঁ, জিআই সার্জারিতে আমরা করি এনপিও টিল ফার্দার অর্ডার। এরপরে কখন আমরা খেতে দিব, আমরা প্রতিদিন বাউল সাউন্ড চেক করব এবং ফ্ল্যাটাস পাস করছে কিনা শুনবো। তাহলে বাউল সাউন্ড এবং ফ্ল্যাটাস, তাহলে ফ্ল্যাটাস এবং বাউল সাউন্ড যদি পাস, বাউল সাউন্ড যদি থাকে এবং ফ্ল্যাটাস যদি পাস করে, তাহলে এই সাইন দেখে আমরা তাকে ওরাল দিব, লিকুইড দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার এনপিও, এবং সেখান থেকে পরে পোস্ট অপারেটিভ ডেতে তাকে ওরালে আসার প্ল্যান। এখন আমাদের এখানে আরেকটা হয় ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি, এটাও মোটামুটি কমনলি হয়, বুঝছো। তাহলে কোলোসিস্টেক্টমি করার সময় আমরা অ্যাবডোমেনে ঢুকি, কিছু অর্গান নাড়াচাড়া হয়, কিছু ভ্যাগাল স্টিমুলেশন হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় গাট মোটিলিটি কমে যায়। তো নর্মালি মোস্ট অফ দ্য টাইম ল্যাব কলে তোমার 8 ঘন্টা এনপিও রাখলেই এনাফ, বা সর্বোচ্চ 12 ঘন্টা রাখতে পারো। কিন্তু আমাদের স্যার পছন্দ করে 24 ঘন্টা রাখা, হ্যাঁ। তাহলে আমাদের এখানের জন্য তোমরা ল্যাব কলের পেশেন্ট অ্যাটলিস্ট 24 আওয়ার্স এনপিও করবো, অথবা এনপিও টিল ফার্দার অর্ডার লিখবা,
ফার্স্ট পিরিয়ডিতে আসবা, মানে পরের দিন আসবা, এসে তুমি হচ্ছে দেখে তারপরে ওরাল করে দিবা 24 ঘন্টা হলে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি গেল ডায়েটের কথা। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ধরো এখন দেখো যে ধরো 8 ঘন্টা হয়ে গেছে, অ্যাটলিস্ট তোমার 6 থেকে 8 ঘন্টা তাকে রাখতে হবে এনপিও। এর কারণ কি, আমরা যে সমস্ত ড্রাগ ইউজ করি, কিছু কিছু ড্রাগে বমির উদ্রেক করে, হ্যাঁ। তো হয় কি অ্যানেস্থেসিয়া থেকে রিভার্স করার পরেও পেশেন্ট ফুললি যে তার এয়ারওয়ে কমপ্লিটলি মেনটেন করতে পারে তা কিন্তু না। তো তুমি যদি তাকে পোস্ট অপারেটিভে খাইতে দাও তখন অ্যাসপিরেশন হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা খাবারটা সাধারণত দেই না। আর ধরো 8 ঘন্টা পাস করে গেছে, পেশেন্টের খুব ক্ষুধা লাগছে, অ্যাবডোমেন ভেরি সফট, অনেকের হয় ইমপ্রুভমেন্ট হয় না, রিকভারি ভালো হয়, খুবই সফট, তাকে তুমি যে দিতে পারবা না এরকম কোনো নিয়ম নেই। তুমি লিকুইড দাও, পানি দাও, আর আপনি পানি খান, চা খান, ডাবের পানি খান, এগুলো খেয়েও সে তার ক্ষুধাটা মিটবে। এরপরে আস্তে আস্তে তুমি তাকে ফুড মানে সলিড ফুডে যাবা। আচ্ছা, তাহলে এবার আসি অক্সিজেনেশন। হ্যাঁ, তাহলে আমাদের ডায়েটটা শেষ, এটা কমপ্লিট। এবার আসি অক্সিজেনেশন। অক্সিজেনেশন এখন পোস্ট অপারেটিভ পেশেন্টের নিয়ম হচ্ছে সবারই অক্সিজেনেশন লাগবে। হ্যাঁ, পোস্ট অপারেটিভ পিরিয়ডে সবার অক্সিজেনেশন লাগবে, কিন্তু আমরা পোস্ট অপারেটিভ অর্ডারে ওরকম অনেকে লেখে অনেকে লেখে না, কারণ পোস্ট অপারেটিভ ওয়ার্ড যেখানে আছে তারা এমনিতেই অক্সিজেন দিয়েই রাখে, ওরা এটা হ্যাবিচুয়েটেড। তবে শেখার জন্য আমাদের শিখতে হবে, তাহলে ওখানে লিখতে হবে যে অক্সিজেনেশন। হ্যাঁ, ও এক্স ওয়াই অক্সিজেনেশন, এটা এসওএস করে দিতে পারো, লাগলে দিবে। আরেকটা হতে পারে, তোমার যদি মনে হয় যে তার এত লিটারে এখন অক্সিজেন লাগবে, তাহলে সেটাও তুমি ক্লিয়ারলি লিখতে পারো। তাহলে অক্সিজেন কি কি দিয়ে দেওয়া যায়? হোয়াট আর দ্য অ্যাপ্লায়েন্স দ্যাট ক্যান বি ইউজড ডিউরিং অক্সিজেনেশন? তাহলে একটা হচ্ছে নেজাল ক্যানুলা, তাই তো। নেজাল ক্যানুলাটা দেখতে কেমন? এই যে এরকম একটা টিউবের মতো থাকে, এইখানে দুইটা প্রং থাকে, নেজাল প্রং বলি। হ্যাঁ, তাহলে এটা নেজাল ক্যানুলা। আরেকটা হয় ফেস মাস্ক। হ্যাঁ, কোভিড এর সময় সবাই দেখছো ফেস মাস্ক, কাপড়ের মাস্ক না কিন্তু, অক্সিজেন মাস্ক। হ্যাঁ, এরকম থাকে খানিকটা দেখতে, এখানে একটা মুখ থাকে, তো ফেস মাস্ক। আবার দেখছো কিছু কিছু ধরনের ফেস মাস্ক যেটাকে ওয়ার্ডে বলে হাই ফ্লো, কিন্তু আসলে ওটার নাম এনআরবিএম, এখানে একটা পলির মতো লাগানো থাকে, দেখছো? ওটার নাম কি? NRBM, নন রিব্রেদার মাস্ক। হ্যাঁ, তাহলে কাকে কত লিটার অক্সিজেন দিবা সেইটার উপর তোমার এই অ্যাপ্লায়েন্সটা ডিপেন্ড করে, বুঝতে পারছো? ধরো কাউকে যদি তুমি চাও যে 1 থেকে 4 লিটার পার মিনিট, 1 থেকে 4 লিটার পার মিনিট, তাহলে তাকে দিতে হবে নেজাল ক্যানুলা দিয়ে, নেজাল ক্যানুলা। এবার কাকে যদি চাও তুমি 5 থেকে 10 লিটার পার মিনিটে দিবা অক্সিজেন, তাহলে তাকে দিবা ফেস মাস্ক, ফেস মাস্ক। কাউকে যদি চাও 11 থেকে 15 লিটার পার মিনিট দিবা, তাহলে তাকে দিবা এনআরবিএম। কাউকে যদি 15 লিটারের বেশি দিতে চাও, তাহলে হাই ফ্লো নেজাল ক্যানুলা। এটা ওয়ার্ডে নাই, এটা এসডিউতে আছে, তখন পেশেন্টকে কারো যদি নিড হয় 15 লিটারের বেশি, তখন তাকে এসডিউতে শিফট করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কেন এই ক্লাসিফিকেশনটা করলাম। কাউকে যদি তুমি 6 লিটার পার মিনিট অক্সিজেন দাও এবং তাকে নেজাল ক্যানুলা দিয়ে দাও, তাহলে সেটা যাবে না, বুঝতে পারছো? সেটা যাবে না। কাউকে যদি তুমি 3 লিটার পার মিনিটে অক্সিজেন দাও এবং তাকে যদি ফেস মাস্ক লাগাও, তাহলে তার আরো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, বুঝছো? তাহলে তোমার হিতে বিপরীত হবে। এই জন্য সবকটা দেওয়ার একটা নিয়ম আছে, তুমি যত লিটারে দিতে চাচ্ছ সেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কারেক্ট অ্যাপ্লায়েন্স দিয়ে দিতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে অর্ডারটা যখন তুমি দিবা তখন আসলে তুমি কিভাবে লিখবা? তাহলে অক্সিজেনেশন একটা হইতে পারে এসওএস, যতটুকু লাগবে ততটুকু সেভাবে দেওয়া, এটা শর্টকাট অর্ডার আর কি। আর যদি এরকম ধরো, যদি লিখতে পারো 2 to 4 লিটার পার মিনিট বাই নাজাল ক্যানুলা, ঠিক আছে, এভাবে লিখলা। অথবা 6 to 8 লিটার পার মিনিট বাই ফেস মাস্ক, এইভাবে তোমার অর্ডারটা যাবে। এখন এইখানে একটা বিষয় আছে, FiO2 হিসাব। হ্যাঁ, ওটা অবশ্য পোস্ট অপারেটিভে লাগে না, তবে যেহেতু এখানে সুযোগ আসে তোমাদেরকে এটা শিখাই দেই যে হোয়াট ইজ FiO2। FiO2, তাহলে এইটা বলতে বোঝায় হচ্ছে তোমার ইন্সপায়ার্ড এয়ারে কতটুকু অক্সিজেন আছে, ঠিক আছে।
ফ্র্যাকশনেটেড ইন্সপায়ার্ড অক্সিজেন। বুঝছো? এই যে তুমি শ্বাস নিচ্ছ, এর মধ্যে কতটুকু অক্সিজেন আছে, বাতাসে কতটুকু থাকে? 20%, অ্যারাউন্ড 20% অক্সিজেন থাকে, তাই তো? সবচেয়ে বেশি থাকে কি? নাইট্রোজেন। তাহলে এটা হচ্ছে এয়ারে। তাহলে FiO2 ইন রুম এনভায়রনমেন্ট, টেম্পারেচার না, টেম্পারেচার দিয়ে কি করবো, রুম এনভায়রনমেন্ট বা বাইরে যেটাই হোক, FiO2 কত? 20%, ঠিক আছে, 20%। এবার প্রত্যেক লিটার পার মিনিট অক্সিজেন তুমি যখন কাউকে দিবা, তখন সেটা FiO2 4 করে বাড়বে। তাহলে কাউকে যদি তুমি 1 লিটার পার মিনিট অক্সিজেন দাও, তাহলে তার FiO2 হবে 24%। কাউকে যদি তুমি দাও 2 লিটার পার মিনিট, তাহলে তার FiO2 হবে 28%। ঠিক আছে? এখন তোমাকে ধরো বিদেশে গেছো ডাক্তারি করতে, তোমাকে বললো যে এই পেশেন্টকে অক্সিজেন দাও যার FiO2 হবে 40%। ঠিক আছে? FiO2 রাখতে হবে 40%, তাহলে তার কত লিটার পার মিনিট অক্সিজেন দিতে হবে? 5। কিভাবে হলে বুঝলা? এখান থেকে 20 মাইনাস যাবে, তাহলে থাকে 20, এখান থেকে 4 দিয়ে ভাগ করলে 5 লিটার পার মিনিট। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমাদের অক্সিজেনেশন হলো। এবার আসো ফ্লুইড, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পোস্ট অপারেটিভ ফ্লুইড, হ্যাঁ, পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডার। ফ্লুইড বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ মেইনটেনেন্স ফ্লুইড। মেইনটেনেন্স ফ্লুইড হচ্ছে যে আমাদের শরীরের হাইড্রেশন স্ট্যাটাস মেনটেন করতে যতটুকু ফ্লুইড ডেইলি দরকার হয়, বা আমাদের যে মেটাবলিজম, হ্যাঁ, মেটাবলিজম মেনটেন করতে যতটুকু ফ্লুইড না হলেই না, তো সেটা আমরা প্রতিদিন তো খাই বা পান করি, তাই না? খাবারের সাথে আসে বা পান করি। কিন্তু যখন তুমি অপারেশনে যাবা, তখন তো আমরা তোমাকে এনপিও করতেছি, তোমার তো নাথিং পার অস, তাই না? তো সেই ক্ষেত্রে তো তুমি পানি খেতে পারছো না, তাহলে তোমার ওই হাইড্রেশন স্ট্যাটাসটা কি হবে, বা তোমার ওই মেটাবলিজমে পানিটা সে পাবে কোথায়? এই জন্য বাইরে থেকে আমাদেরকে দিতে হবে। তো সেই যতটুকু লাগবে ওইটাকে বলতেছি আমরা মেইনটেনেন্স ফ্লুইড, এবং সেটার অ্যামাউন্ট কত? 30 to 40 ml পার কেজি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মেইনটেনেন্স ফ্লুইড, মেইনটেনেন্স ফ্লুইড। এবার আসো যে তুমি যে অপারেশন করেছো, অপারেশনের সময় ব্লাড লস হয়েছে না? এখন যতটুকু ব্লাড লস হয়েছে সেটাকে যদি তুমি ব্লাড দিয়ে পূরণ করো, তাহলে ধরো 500 ml লস হলে 500 ml ব্লাড দিলে পূরণ হয়ে গেল। কিন্তু তুমি যদি ফ্লুইড দিয়ে পূরণ করতে চাও, সেটা কিন্তু 3 গুণ দিতে হয়। হ্যাঁ, ধরো 500 ml লস হলে 1500 ml ফ্লুইড দিলে, আইসোটোনিক ফ্লুইড যদি দাও, তাহলে সেই লসটা, ভলিউম লসটা পূরণ হয়। তো অ্যাডিকুয়েট ফ্লুইড যতটুকু তোমার ওটিতে পার অপারেটিভ লস হয়েছে, অতটুকু যদি অপারেশন টেবিল থেকেই পূরণ করে দেওয়া হয়, তাহলে তোমার আর ওই পার অপারেটিভ লসকে পোস্ট অপারেটিভ অর্ডারে অ্যাড করতে হবে না। কিন্তু যদি এত ফ্লুইড লস হয় যে ওটিতে দেওয়া সম্ভব হয় নাই, তখন সেটা অ্যানেস্থেসিওলজিস্টের কাছ থেকে শুনে সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট তারা আলোচনা করবে যে এতটুকু লস হয়েছে, আমি এতটুকু দিছি, তাহলে কতটুকু ডেফিসিট থাকতে পারে। তাহলে পার অপারেটিভ ডেফিসিটটা তখন পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডারে যোগ করতে হয়। ঠিক আছে? তাহলে মেইনটেনেন্স ফ্লুইড কিন্তু পাবেই, তার সাথে যদি পার অপারেটিভ লস হয়, তাহলে পার অপারেটিভ লসটা যোগ করতে হবে। ঠিক আছে? পার অপারেটিভ লস। এখন এটা কি ফ্লুইড দিয়ে পূরণ করবা? আইসোটোনিক ক্রিস্টালয়েড। হ্যাঁ, আইসোটোনিক ক্রিস্টালয়েড, হার্টসল আর নরমাল লাইন। আমরা সার্জনস ফ্লুইড হিসেবে হার্টসল চয়েস করি, ধরো হার্টসল দিয়ে পূরণ করবো। বুঝতে পারছো? এখন আসো অনগোয়িং লস। হোয়াট ইজ অনগোয়িং লস? ধরো তুমি একটা ড্রেন টিউব দিছো অ্যাবডোমেনে, তো অপারেশন করছো, সাইড থেকে উজিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বা সেরাস ফ্লুইড আসতেছে, তাহলে সেটা ড্রেনে আসবে না? তাহলে ওইটা তো তোমার বডিতে থাকার কথা ছিল। তুমি যদি ধরো ড্রেন দাও নাই, ওইটা এটার মধ্যে থাকবে, সেরাস, ওইটা অ্যাবজর্ব হবে, ওটা তো বডিতেই রিসার্কুলেট হইতো। কিন্তু তোমার ড্রেন দেওয়ার কারণে সেটা বাইরে বের হয়ে আসতেছে। অথবা এনজি টিউব দিছো, এনজি টিউবে কি স্টোমাকে যে সিক্রেশনটা হয় ডেইলি 1 to 1.5 লিটার, সেটা তো তোমার এনজি হয়ে বাইরে চলে আসতেছে, তাহলে ওইটা অনগোয়িং লস না? তাহলে ওই অনগোয়িং লসটা যেটা তোমার বডি থেকে বের হয়ে আসতেছে, ওইটাও তোমার পোস্ট অপারেটিভ অর্ডারে যোগ করে দিতে হয়। বুঝতে পারছো? তাহলে অনগোয়িং লস, অনগোয়িং লসটা কি দিয়ে পূরণ করবা? ওই আইসোটনিক ক্রিস্টালয়েড সলিউশন। ঠিক আছে? এবং এটা অবশ্যই পটাশিয়াম কন্টেইনিং থাকতে হয়। হ্যাঁ, তো হার্ড সল পটাশিয়াম কন্টেইনিং, সমস্যা নেই। নরমাল স্যালাইন দিলে পটাশিয়াম আলাদা অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আসো যে এই হচ্ছে আমাদের টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড। বুঝতে পারছো? তাহলে এখন আসো যে আমরা কি ফ্লুইড দিব, কি ফ্লুইড
দিব। তাহলে একটা প্রিন্সিপাল হচ্ছে না, অনগোয়িং লস তো তোমার হচ্ছে যদি ব্লাড যায় তাহলে ব্লাডের ক্ষেত্রে তোমার ফ্লুইড 3 গুণ, কিন্তু যদি ফ্লুইড আসে ফ্লুইড সমান। ঠিক আছে, এখন ব্লাড গেলে অনগোয়িং লস যখন ব্লাড হবে তখন আমরা ওই যে ব্লাড ফর ব্লাডই তো দিই। হ্যাঁ, যখন বেশি লস হয়, ধরো 500 ml ব্লাড লস হয়েছে, আমরা তো ফ্লুইড দিয়ে ওটা পূরণ করি না, আমরা ব্লাড দিয়ে দিই। আচ্ছা, এখন আসো যে তোমার ফার্স্ট 24 আওয়ার, হ্যাঁ, 0 to 24 আওয়ার, আর 24 to 48, 48 to 72 আওয়ার্স, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডের কথা বলতেছে। হ্যাঁ, এই যে 0 মানে এখানে অপারেশন শেষ হয়েছে। হ্যাঁ, তাহলে ওইখান থেকে 24 ঘন্টা পর্যন্ত, তারপরে 24 থেকে 48 ঘন্টা, এরপরে 48 থেকে 72 ঘন্টা। তাহলে প্রথম 24 ঘন্টায় আমাদের যে ফ্লুইডটা আমরা দিব তাতে কোনো সোডিয়াম থাকা যাবে না, কোনো পটাশিয়াম থাকা যাবে না। হ্যাঁ, নো সোডিয়াম অ্যান্ড নো পটাশিয়াম। তাহলে সেই রকম একটা ফ্লুইড আমাদের কি আসতেছে, 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। ঠিক আছে, তাহলে 0 POD, যেটা 0 POD, সেখানে 5% ডিএ 0 POD-তে। এখন বেরি ল্যাবে বলা আছে যে অনলি 2 লিটার 5% ডিএ ইন ফার্স্ট পিওডি ইজ এনাফ। কিন্তু প্র্যাকটিসে গেলে দেখবে আমরা আইসোটোনিক ক্রিস্টালয়েড অ্যাড করি, কারণ পার অপারেটিভ লস ক্যালকুলেট করার অ্যাডিকুয়েট মেজার্স আমাদের অধিকাংশ ওটিতে নাই। হ্যাঁ, এই জন্য আমরা কিছুটা ধরে নিই যে পার অপারেটিভ লস কিছুটা আছে, এই জন্য আমরা একটু আইসোটোনিক ফ্লুইড অ্যাড করে দিই সাথে। বুঝতে পারছো? বাট পড়াশোনার জন্য আমাদের থিওরিটিক্যালি কি 0 POD-তে অনলি 5% দিয়ে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমি সোডিয়াম পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড ফার্স্ট পিওডিতে দিব না? তো দেখো, তুমি যে ইনসিশন দিচ্ছ, ইনসিশন দাও না, তাহলে ইনসিশন দিলে এখানে কি সেল ব্রেকডাউন হয়, সেল কাটা পড়ে না, তো সেলের মধ্যে থেকে ইন্টারসেলুলার পটাশিয়াম বের হয়। এই পটাশিয়ামটা ব্লাডে অ্যাবজর্ব হয়ে তোমার ব্লাড স্ট্রিমে যায়। তাহলে প্রথম 24 ঘন্টা তোমার বডিতে এমনিতেই পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সুতরাং বাইরের থেকে এক্সট্রা পটাশিয়াম লোড দেওয়ার তোমার কোনো দরকার নেই। বুঝতে পারছো? এখন আসো পরের 24 থেকে 48 ঘন্টায়। তো 24 এবং সোডিয়াম, সোডিয়াম কেন দিব না, সোডিয়াম কন্টেনিং ফ্লুইড কেন দিব না? ডিউরিং তোমার ইনসিশন বা অপারেশন বা ট্রমা, তখন আমাদের শরীরে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়। তাহলে এটার টার্মিনাল প্রোডাক্ট কি? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। তাহলে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন এমনিতেই বডিতে হচ্ছে, তোমার বাইরে থেকে এক্সট্রা করে সোডিয়াম দেওয়া দরকার নেই। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এখন আসো ফার্স্ট পিওডি। 0 POD-তে দিলা অনলি ডেক্সট্রোজিন অ্যাকোয়া। এবার ফার্স্ট পিওডি। ফার্স্ট পিওডিতে আমরা কি করব, আমরা প্রথম দিনের সোডিয়াম তো লাগে নাই, কিন্তু 24 ঘন্টার পরে স্ট্রেস রেসপন্স কমে যায়, তখন তুমি যেহেতু এনপিও আছো, না খেয়ে আছো, তোমার ফ্লুইড লাগবে। তাহলে তোমাকে তখন ফ্লুইড দিতে হবে একটা, আমরা একটা নর্মাল স্লাইন বা হার্টসল 1 লিটার অ্যাড করে দিব। ঠিক আছে, নর্মাল স্লাইন অর হার্টসল। এবং এখানে তো 2 লিটার বা 2 থেকে 3 লিটার তুমি ডিএ দিছিলা, তাহলে 1 লিটার যদি চলে যায়, এখানে আরো 1 থেকে 2 লিটার তোমার ডিএ পাবে সে। বুঝছো? তাহলে এখন তুমি বলতে পারো যে সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্লাইন কেন 1 লিটার দিলাম, এটাকে 2 লিটার দিতে পারতাম না? তাহলে আমাদের বডির যে সোডিয়াম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 1 মিলিমোল পার কেজি পার ডে। তাহলে 70 কেজি যদি একটা মানুষ হয়, তাহলে 70 1 থেকে 2 বলা যায়, তাহলে 70 থেকে 140 মিলিমোল হচ্ছে তার রিকোয়ারমেন্ট, আর নর্মাল স্যালাইনে 154 মিলিমোল থাকে। তাহলে 1 লিটারেই তার ডেইলি রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাচ্ছে, আমার এক্সট্রা আর দেওয়ার দরকার নেই। এবং ডিএ দেওয়ার উদ্দেশ্য এখান থেকে সে ডেক্সট্রোজ থেকে নিউট্রিশন পাবে। ডিএ যদি তুমি 1 লিটার দাও তাহলে শুধু 50 গ্রাম পাবে, সেখানে তার নিউট্রিশনটা কম হয়ে যাবে। এই জন্য আমরা নিউট্রিশন মেনটেন করতে ডিএ কে 2 লিটার রাখছি, নর্মাল স্যালাইনকে 1 লিটারে নিয়ে আসছি। তাহলে এটা কি গেল, 24 থেকে 48 ঘন্টা, তাই তো? তাহলে অ্যাড নর্মাল স্যালাইন বা হার্টসল। ঠিক আছে, এরপরে আসো 48 থেকে 72, এই 48 ঘন্টা যখন হয়ে যায়, যে পটাশিয়াম যত আসছিল কিডনি থেকে সব বের করে ও নর্মাল সিরাম লেভেলে নিয়ে আসে। 48 ঘন্টার পরে তার পটাশিয়াম লাগতে পারে, বাট প্রত্যেকটা পেশেন্টেই লাগে তা না। 48 ঘন্টা পরে সিরাম ইলেকট্রোলাইট করে যদি দেখো পটাশিয়াম কম, তখন তাকে এখানে পটাশিয়াম অ্যাড করতে হবে। তাহলে সেকেন্ড পিওডিতে অ্যাড পটাশিয়াম। ঠিক আছে, অ্যাড পটাশিয়াম। এই পটাশিয়াম কিসের সাথে যাবে? নর্মাল স্যালাইনের সাথে যাবে। বুঝছো? নর্মাল স্যালাইনের সাথে যুক্ত হয়ে যাবে। ডিরেক্ট আইভি অ্যাক্সেসে দিলে রোগী সাথে সাথেই মারা যাবে। মাথায় রাখবা, পটাশিয়াম কখনো আইভি দিতে হয় না, তাহলে ওইটা নর্মাল স্যালাইনের সাথে ড্রিপে যাবে।
তাহলে এইটা আমাদের প্রিন্সিপাল আমরা পড়ে নিলাম। এবার দেখো আমরা পোস্ট অপারেটিভ অর্ডার কিভাবে লিখি। পটাশিয়াম সাধারণত 2 মিলিমোল অ্যাড করি, হ্যাঁ সরি 2 অ্যাম্পুল। পটাশিয়াম সাধারণত 2 অ্যাম্পুল আমরা নরমাল লাইনে দেই, এবং পটাশিয়ামের হিসাব আছে কতটুকু কখন দেবে, এটা ইলেকট্রোলাইট ক্লাসে পড়বো, হ্যাঁ ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টে পড়বো। তো এখানে আপাতত জেনে রাখো যে প্রিন্সিপালটা, যে পটাশিয়াম অ্যাড করতে হবে সেকেন্ড পিরিয়ডই অনওয়ার্ডস যদি পেশেন্ট এনপিও থাকে, ঠিক আছে। তাহলে পোস্ট অপারেটিভ অর্ডারে ফ্লুইড অর্ডার তুমি কি লিখতে পারো, সব অপারেশনের ক্ষেত্রে 5% ডিএ 2 লিটার, হ্যাঁ আইভি @ 20 ড্রপস পার মিনিট। এটা যদি তুমি একদিনে দিতে চাও, হ্যাঁ তাহলে যত লিটার ফ্লুইড তুমি দিতে চাইবা, ধরো 1 লিটার ফ্লুইড যদি 24 ঘন্টায় দিতে চাও তাহলে সেটা 10 ড্রপে দিতে হয়। সিম্পলি এই লিটারের সাথে 10 দিয়ে গুণ করে দিবা। 2 লিটার দিতে চাইলে 20 ড্রপ, 3 লিটার দিলে 30 ড্রপ। এখন এটা হচ্ছে সহজ হিসাব, বাংলা হিসাব। আর এই ড্রপ ক্যালকুলেশনের আসল নিয়ম হচ্ছে আমার ml ডিভাইডেড বাই 4 ইন্টু আওয়ার, বুঝছো? এটা হচ্ছে ড্রপ। তার মানে উপরে যদি তুমি 2 লিটার ফ্লুইড দিতে চাও 2000 দিবা, আর নিচে কত ঘন্টায় দিতে চাও, যদি 24 ঘন্টায় দিতে চাও এখানে 24 এখানে 4 ভাগ করলে দেখবা এটাই আসবে, বুঝছো? তাহলে এটা এখন এটা তো 0 পিরিয়ডের অর্ডার। ফার্স্ট পিরিয়ডের অর্ডার কি হবে, একটা নরমাল লাইন আর 2টা ডিএ 5% ডিএ, অথবা তুমি ডিএনএস দিতে পারো, এটা ভুল না দেওয়া, হ্যাঁ এটা চলবে। এবং সেকেন্ড পিরিয়ডিতে ধরো পটাশিয়াম কমে গেল, পটাশিয়াম দেখলে 2, তখন এই নরমাল লাইনের সাথে 2 অ্যাম্পুল কেটি পটাশিয়াম যাবে এবং 5% ডিএ 2 লিটার। তাহলে এটা মোট তো 3 লিটার আইভি @ 30 ড্রপ পার মিনিট, আর এটা আইভি @ 30 ড্রপ পার মিনিট। বুঝতে পারছো ফ্লুইড অর্ডার? এখন আসলে ওই যে আমরা বলি যে কোনো কোনো জায়গায় দেখবা এইভাবে না দিয়ে এভাবে দেয়, একটা দেয় ডিএ 5% ডিএ 1 লিটার, একটা দেবে 5% ডিএনএস 1 লিটার, আর একটা দেবে হার্টসল 1 লিটার। এটা কমনলি বিভিন্ন জায়গায় প্র্যাকটিস হয় যে একটা হাইপারটনিক সলিউশন, একটা আইসোটনিক, একটা হাইপোটনিক, হ্যাঁ এইভাবে দেয় যে এটা যদি পার অপারেটিভ লস হয় আইসোটনিক দিয়ে ফুলফিল হবে, তো দেয়। বাট বইপত্রে এরকম লেখা নাই, বুঝছো? এটা প্র্যাকটিস করে প্রথমেই, মানে আফটার অপারেশন 0 পিরিয়ডি আর কি। এটা প্র্যাকটিস করে জেনে রাখো, এটা নিয়ে গ্যাঞ্জাম করার কিছু নাই। কেউ লিখলে বলতে পারো না আপনি এটা লেখছেন কেন, বইতে নাই। কারণ যেটা প্র্যাকটিস হয় সেটা তো হয়, সেটা নিয়ে তো ঝগড়া করার কিছু নাই। বাট জেনে রাখো, বাট আইডিয়ালটা আমাদের জানতে হবে যে এভাবে এভাবে বইপত্রে আছে। ফ্লুইডটা বুঝছো? ফ্লুইড অফ করে দিবা কখন, যখন তাকে ওরাল করবে, হ্যাঁ তখন তো তার ফ্লুইড দরকার নেই, সে মুখেই খাবে, আর তার শিরায় যাওয়ার দরকার নেই। তাহলে ফ্লুইড শেষ। এবার আসি অ্যান্টিবায়োটিক। এটাও বিশদ আলোচনার দাবি রাখে, তাই না? কি অ্যান্টিবায়োটিক দিবা, কখন কি দিবা, এটা বিশদ আলোচনার দাবি রাখে। অ্যান্টিবায়োটিক আলাদা কোর্স আছে, তো আমরা ওই দিকে যাব না, আমরা কমনলি যেটা প্র্যাকটিস করি সেটা দিব। তাহলে পোস্ট অপারেটিভ অর্ডারে আমরা অ্যান্টিবায়োটিক দিব, চেষ্টা করব এমন একটা দেওয়ার যেটা প্রোফাইল্যাকটিক। এটা তো সাধারণত প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক বলি, প্রোফাইল্যাকটিক। প্রোফাইল্যাকটিক দেই যদি কোনো ডার্টি সার্জারি বা কন্টামিনেটেড সার্জারি হয়, সেক্ষেত্রে থেরাপিউটিকও দেওয়া হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তো আমরা ক্লিন সার্জারি করি, তো সেখানে আমরা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিই। তো নিয়ম হচ্ছে যে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ বা ম্যাক্সিমাম অপারেশন অনেক বড় হলে ডাবল ডোজ, কিন্তু এরপরে আর সেটা কন্টিনিউ করা বইপত্রে বলে না। কারণ আমাদের দেশের আসলে ওটির এনভায়রনমেন্ট বলো, হসপিটালের এনভায়রনমেন্ট বলো, সব জায়গায় মাইক্রো অর্গানিজম দিয়ে মানে কন্টামিনেটেড এবং রেজিস্ট্যান্ট অর্গানিজম বেশি। এই জন্য আমরা আসলে অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করতে চাই না, এবং ইনফেকশন হয়ে গেলে তখন সেটা আসলে বার্ডেন হয়ে যায় অনেক। তো আমাদের অ্যান্টিবায়োটিক মোরলে 7 দিন চলে, ঠিক আছে। তাহলে কি অ্যান্টিবায়োটিক দিবা, আমরা মোস্ট কমনলি সেফট্রাক্সন ইউজ করি। সেফট্রাক্সন হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের, তাই না? তাহলে আমি যদি মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় সেফু রক্সিম, সেফট্রাক্সন আর সেফেপাইম। সেফেপাইম আর এটা আছে সেফটাজিডিম, একটা আছে সেফটাজিডিম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফুরক্সিম, আর সেফট্রাক্সন হচ্ছে থার্ড জেনারেশন, আর সেফেপাইম হচ্ছে ফোর্থ জেনারেশন। তোমরা কি একটা জিনিস জানো যে যত জেনারেশন থেকে উপর থেকে নিচে নামবা তত গ্রাম নেগেটিভ কভারেজ বাড়বে, আর যত নিচ থেকে উপরের জেনারেশন উঠবে তত গ্রাম পজিটিভ কভারেজ বাড়বে। তাহলে
সেফুরক্সিম যেটা তার পজিটিভ কভারেজ বেশি, নেগেটিভটা কম। সেফট্রাএক্সনের বা সেফট্রাজিডিমের পজিটিভ এবং নেগেটিভ সমান। এই সেফট্রাজিডিমের একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে সিউডোমোনাস কভার করে, সিউডোমোনাস কে কভার করে। হ্যাঁ, তো যেখানে সিউডোমোনাস ইনফেকশন সাসপেক্ট করবে সেখানে সেফট্রাজিডিম ইউজ করতে হবে। আর সেফেপাইমের হচ্ছে গ্রাম পজিটিভ কভারেজ কম, গ্রাম নেগেটিভ কভারেজ বেশি। এখন এগুলো সবই কিন্তু আইভি। হ্যাঁ, আর যখন এখান থেকে ওরাল সুইচ করবা তখন এখানে সেফেপাইম, সরি ওটা হচ্ছে সেফিক্সিম, সেফিক্সিম। আর সেকেন্ড জেনারেশন থেকে সুইচ করে আসলে সেফুরক্সিম, ওইটাও সেফুরক্সিম নামেই ওরাল অ্যাভেলেবেল। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে আমরা কমনলি কোনটা ব্যবহার করতেছি? সেফট্রাএক্সনটা আমরা কমনলি ব্যবহার করতেছি। তাহলে ওয়াইড রেঞ্জে আমরা কভারেজ পাচ্ছি, গ্রাম পজিটিভ নেগেটিভ। এর সাথে তাহলে সেফট্রাএক্সনের ডোজ কেমন? 2 গ্রাম ডেইলি, 1 গ্রাম বিডি দিবা না, 2 গ্রাম ডেইলি। সেফুরক্সিমের ডোজ আইভি এবং ওরাল কিন্তু আলাদা। ওরাল হচ্ছে 500 মিলিগ্রাম বিডি আর আইভি হচ্ছে 750 মিলিগ্রাম টিডিএস। বুঝতে পারছো সেফুরক্সিমের ডোজ? আর সেফেপাইম যেটা 1 গ্রাম বিডি, ঠিক আছে। আর সেফিক্সিম হচ্ছে তোমার ওরাল যেটা, সেফিক্সিমের ডোজ হচ্ছে 200 মিলিগ্রাম বিডি বা 400 মিলিগ্রাম বিডি। এই হচ্ছে আমাদের ডোজের হিসাব। এখন সেফট্রাএক্সন দিলা, যদি গাট সার্জারি হয়, ধরো অ্যাপেন্ডিসেক্টমি করছো বা স্মল বাউল রিসেকশন করছো, অথবা তুমি লার্জ গাটে যে কোনো অপারেশন করেছো, হেমিকোলেক্টমি অথবা অ্যান্টেরিয়র রিসেকশন, তাহলে মাউথ টু অ্যানাস, হ্যাঁ, এই ক্যাভিটি যদি ওপেন হয়, মাউথ হতে পারে কি ডেন্টাল অপারেশন করতে পারো, ফ্যারিংস অপারেশন করতে পারো, তাহলে মাউথ টু অ্যানাস এই ক্যাভিটি যদি তুমি সার্জারির মাধ্যমে ওপেন করো, তাহলে সেখানে তোমার অ্যানারোবিক কভারেজ লাগবে, তখন মেট্রোনিডাজল যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে মাউথ টু অ্যানাস সার্জারি হলে সেখানে অ্যানারোবিক কভারেজ লাগবে। অ্যানারোবিক কভারেজ সেখানে আমরা কি দেই? মেট্রোনিডাজলের ডোজ কেমন দিব? মেট্রোনিডাজল, তাহলে এটা হচ্ছে 1 বোতল আইভি টিডিএস। মেট্রোনিডাজল হচ্ছে ওরাল যে ট্যাবলেট, সেটা 400 এবং 500 মিলিগ্রাম পাওয়া যায়, আমরা কমনলি ইউজ করি 400, কিন্তু বোতল সেটা কিন্তু 500 মিলিগ্রাম। হ্যাঁ, 100 ml 500 মিলিগ্রাম। ঠিক আছে, তোমরা লিখবে অন সেফট্রাজিল 1 গ্রাম বিডি। ভিডিও দেখে নিও। অন বোতল আইভি টিডিএস। এই বিপদে হইল রে। আচ্ছা, তাহলে আমরা অর্ডার যখন লিখবো তখন কিভাবে লিখি? ইনজেকশন সেফট্রাএক্সন, আমরা তো কোম্পানির মানে ট্রেড নেম লিখি, বাট এখানে আমি কোনো ট্রেড নেম লিখে পাবলিসাইজ করতে চাচ্ছি না। সেফট্রাএক্সন 2 গ্রাম, এখানে নিচে লিখবা 1 ভায়াল আইভি ডেইলি। হ্যাঁ, বা এখানে সাথে যদি মেট্রোনিডাজল অ্যাড করো, ইনজেকশন মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম, হ্যাঁ, 1 বোতল আইভি। টিডিএস না লিখে এটা 8 আওয়ারলি লিখবে, বুঝছো? বিডি টিডিএস এগুলো হচ্ছে খাবার আগে পরে বোঝায়, কিন্তু অ্যান্টিবায়োটিকটা আওয়ারলি দিতে হয়, আওয়ারলি মেনটেন করে দিতে হয়, 8 আওয়ারলি, 6 আওয়ারলি, 12 আওয়ারলি, এটা লেখা বেটার। তো বুঝছো? এখন গাট সার্জারিতে তুমি সেফট্রাএক্সনের জায়গায় সিপ্রোফ্লক্সাসিনও দিতে পারো। হ্যাঁ, তাহলে সিপ্রোফ্লক্সাসিন যদি দাও, ধরো তুমি হেমোরয়েডের অপারেশন করছো, অ্যানাল ফিশারের করছো, বা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র রিসেকশন করছো, সেখানে তুমি সেফট্রাএক্সন না দিয়ে যদি সিপ্রোফ্লক্সাসিন দিতে চাও, সেটাও একটা গুড চয়েস। বুঝছো? তাহলে সিপ্রোফ্লক্সাসিন যদি দাও, সেটা কেমন দিবা? ইনজেকশন সিপ্রোফ্লক্সাসিন, এটা আবার 200 মিলিগ্রাম। বুঝছো? কত? 200। ওরালে কত পাওয়া যায়? 500। আর আইভিতে 200, তাহলে 1 বোতল আইভি 12 আওয়ারলি, 12 আওয়ারলি। ওকে, তাহলে গাট সার্জারিতে সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনিডাজল, অথবা সেফট্রাএক্সন মেট্রোনিডাজল, আর এমনিতে অনলি সেফট্রাএক্সন। এখন আসলে সিভিয়ার ইনফেকশন, যেমন আমরা আমাদের ওই একটা পেশেন্টে দেখেছি যে নেক্রোটাইজিং ফাসাইটিস,
সে ফিভার আছে, লোকাল ওয়ার্ম, এবং কন্টিনিউয়াসলি তোমার ওই ইনফেক্টেড জায়গা থেকে পাস আসতেছে, এবং পেশেন্ট সিস্টেমেটিক্যালি আপসেট, পালস বেশি, রেসপিরেটরি রেট বেশি, ফিভার আছে, ট্যাকিকার্ডিয়া আছে। তো এই সমস্ত রোগীকে আমরা সাধারণত এরকম অ্যান্টিবায়োটিকটা আমাদের দেশের পার্সপেক্টিভে, আমরা যেহেতু বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করে করে এই সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট গ্রো করছে, এজন্য আমরা সাধারণত একটু হাই এন্ডে অ্যান্টিবায়োটিক দিতে চাই। সেক্ষেত্রে অনলি তোমরা মেরোপেনেম দিতে পারো। হ্যাঁ, তখন কি দিব? মেরোপেনেম। মেরোপেনেমের ডোজ হচ্ছে 1 গ্রাম টিডিএস। যদি রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হয়, ধরো ক্রিয়েটিনিন বেশি 2, তখন আমরা 500 মিলিগ্রাম টিডিএস এ যাব। আর বাচ্চাদের ক্ষেত্রেও 500 মিলিগ্রাম টিডিএস দেওয়া যায়। এখন মেরোপেনেম তাহলে কখন দিচ্ছি? সিভিয়ার ইনফেকশন। হ্যাঁ, সিভিয়ার ইনফেকশনে আমরা দেই। এখন এইটাও তুমি অ্যাজ এ ইন্টার্ন তোমার চয়েসে দিবা না, অবশ্যই তোমার রেজিস্ট্রার অথবা কনসালটেন্টের সাথে আলোচনা করে দিবা, কারণ এটা একটা রিজার্ভ ড্রাগ, এটা একটা দামি ড্রাগ। হ্যাঁ, দেওয়ার আগে আমাদের এটা জাজমেন্ট, ক্লিনিক্যাল জাজমেন্ট ঠিক আছে কিনা এবং পেশেন্ট অ্যাফোর্ড করতে পারবে কিনা, এই দুইটা জিনিস ভেবে চিন্তে তারপরে আমাদের দিতে হয়, বুঝছো? আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে, আমরা যেহেতু ওগুলো প্র্যাকটিস করি না বা কম করি, এই জন্য ওইদিকে আমরা এই ক্লাসে যাচ্ছি না। তাহলে অ্যান্টিবায়োটিকটা বুঝলা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আসি অ্যানালজেসিক। অ্যানালজেসিক বুঝতে গেলে আমাদের WHO পেইন ল্যাডারটা বুঝতে হবে। ঠিক আছে, কি বুঝতে হবে? WHO পেইন ল্যাডার। তাহলে সেই জিনিসটা কি? WHO পেইন ল্যাডার। তাহলে পেইনের তো সিভিয়ারিটি আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। অবশ্যই এটা মাপার কোনো স্কেল নাই, ভেরি মাচ সাবজেক্টিভ। হ্যাঁ, পেশেন্ট বলতে পারবে। আমরা যে পেইন স্কেল দেখি, যে পেশেন্টকে বলি যদি আপনাকে বলা হয় 1 থেকে 10-এর মধ্যে আপনার ব্যথা কত, আপনি কত দিবেন? অনেকে বলবে 5, অনেকে বলবে 7, অনেকে বলবে 10। হ্যাঁ, তাহলে এটা পেশেন্টের সাবজেক্টিভ ফিলিং। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি তার কথা শুনে এবং তার ফিচার দেখে, মোটামুটি পেইন সিভিয়ারিটি বোঝা যায়, ডিজিজ টু ডিজিজও বোঝা যায়। যেমন প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ার পেইন হয়। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ার পেইন হয়। তাহলে কম্পারেটিভলি আমার যদি ধরো স্মল বাউল অবস্ট্রাকশন হয়েছে, সেখানে অত সিভিয়ার পেইন হয় না। হ্যাঁ, পেইন হয়, অত সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসের মতো হয় না। তাহলে ডিজিজ টু ডিজিজ এটা ভ্যারি করে। এখন আমরা কি করি? আমরা স্টার্ট লো, গো স্লো, এই থিওরিতে যাই, বুঝছো? যেমন আমরা, তুমি কিন্তু ঘুমাচ্ছ অনেকক্ষণ ধরে, একটু দাঁড়াই থাকতে পারো যাতে তোমার ঘুমটা কম আসে। রাত্রে মনে হয় তোমার ঘুম হয় নাই। তাহলে ঠিক আছে, আমরা ক্লাসে আসি। এটা ঠিক মতো হচ্ছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে প্রথমে আমরা পেইন কিলার হিসেবে কি দিব? প্যারাসিটামল। হ্যাঁ, প্যারাসিটামল আইভি। হ্যাঁ, এতে ব্যথা কমলো না, তুমি মনে করতেছো যে প্যারাসিটামলে হবে না, পেইন সিভিয়ারিটি বেশি, অথবা পেশেন্ট বলতেছে আমার ব্যথা কমে নেই, তখন তুমি আসবা এনএসআইড। কি কি আছে এনএসআইড এর মধ্যে? আইবুপ্রোফেন, তারপরে কিটোরোল্যাক, তারপরে ডাইক্লোফেনাক। ঠিক আছে, তারপরে তোমার ন্যাপ্রোক্সিন। এগুলো কি আমরা বলতেছি? এনএসআইড। তো এর মধ্যে সার্জিক্যাল ইন্টারেস্ট আছে এই দুইটা, বুঝছো? কিটোরোলাক এন্ড ডাইক্লোফেনাক। হ্যাঁ, কিটোরোলাক আর ডাইক্লোফেনাক। তাহলে কিটোরোলাক ব্যবহার করতে পারি, ডাইক্লোফেনাক ব্যবহার করতে পারি অ্যাজ এ এনএসআইড। ধরো এনএসআইড দিলা, তারপরেও পেশেন্টের পেইন কন্ট্রোল হচ্ছে না, তখন আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, আগেরটা কিন্তু শিফট হয়েছিলাম, আগেরটা প্যারাসিটামল থেকে শিফট হয়েছে এনএসআইড, এখানে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে যোগ করব কি? যোগ করব হচ্ছে উইক অপয়েড। উইক অপিওয়েড। উইক অপয়েডস কি আছে? ট্রামাডল। ট্রামাডল। ঠিক আছে, এখন ধরো উইক অপয়েডও তার ব্যথা কমে নেই, উইক অপয়েডও তার ব্যথা কমে নেই, তখন তাকে আমরা দেবো স্ট্রং অপয়েড। উইকটা অমিট করব, অমিট করে স্ট্রং এ যাব। হ্যাঁ, তাহলে তখন আমরা যাব স্ট্রং অপয়েড, স্ট্রং অপিওয়েড। স্ট্রং অপয়েড কি আছে? মরফিন, প্যাথেডিন। মরফিন, প্যাথেডিন অথবা ন্যালবুফিন। হ্যাঁ, ন্যালবুফিন। তাহলে মরফিন, তোমার হচ্ছে মরফিনটা আমরা সাধারণত কার্ডিয়াক পেইনের জন্য রিজার্ভ রাখি। হ্যাঁ,
আমাদের দেশে আমরা মরফিনটা কার্ডিয়াক পেইন ছাড়া অন্য জায়গায় খুব একটা দেই না। প্যাথেডিন এবং নেলবোফিন হচ্ছে 2 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম পাওয়া যায়। মোস্ট কমনলি আমরা 2 মিলিগ্রাম ইউজ করি। প্যাথেডিন 100 মিলিগ্রামে পাওয়া যায়, বুঝছো? ট্রামাডল 100 মিলিগ্রাম, কত 100 মিলিগ্রাম। প্যারাসিটামল তো 1 গ্রাম, 1 গ্রাম আইভি। হ্যাঁ, আর কিটোরোলাক হচ্ছে 30 এবং 60, 30 এবং 60 মিলিগ্রাম। ডাইক্লোফেনাক 75 মিলিগ্রাম, বুঝছো? এটা হচ্ছে পাওয়া যায় এইগুলো ফর্মুলেশন। কিছু স্পেশাল সিচুয়েশন আছে, এটা ক্লিয়ার, মুছে দিলাম। স্পেশাল সিচুয়েশন কি, ধরো স্প্যাজমোটিক পেইন, স্প্যাজমোটিক পেইন, যেমন বিলিয়ারি কোলিক, রেনাল কোলিক, ইউরেটারি কোলিক। এই কোলিকি পেইন গুলাই আমরা সাধারণত টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করি এখানে, এটা অ্যান্টিস্প্যাজমোটিক। হ্যাঁ, নাম বললে সবাই চিনবা। হ্যাঁ, অ্যালজিন, অ্যালজিন, ভিসেরালজিন, হ্যাঁ, নো স্পা, এগুলো হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট, টিআইই, টাইমোনিয়াম মিথাইল সালফেট। দেখবা যে তোমাদের এমার্জেন্সিতে কেউ আসলে আগে অ্যালজিন দেয়। হ্যাঁ, জানো এটা ম্যাজিক ড্রাগ, আসলে ম্যাজিক ড্রাগ এনএসাইড। হ্যাঁ, কিডনিতে সমস্যা না থাকলে এনএসাইডে খুব গুড পেইন কন্ট্রোল হয়, আনলেস এটা ধরো কোনো কলিক হলে তুমি সেটা অ্যাড করতে পারো, এনএসাইডের সাথে অ্যালজিন অ্যাড করতে পারো, বাট শুধু অ্যালজিনে খুব একটা ব্যথা কমে না। হ্যাঁ, শুধু অ্যালজিনে খুব একটা ব্যথা কমে না। তাহলে এটা গেল। আরেকটা সিচুয়েশন আছে, ধরো নিউরোপ্যাথিক পেইন। হ্যাঁ, কি নিউরোপ্যাথিক পেইন অথবা সাইকোলজিক্যাল পেইন, যাদের তুমি চিন্তা করবা ব্যথা, ধরো ল্যাব কল করছো 3 দিন পরেও ব্যথা নড়তে পারতেছে না, অথচ অপারেশন খুব সুন্দর হয়েছে, তো তখন তাকে একটু অ্যামিট্রিপ্টাইলিন দিবা। অ্যামিট্রিপ্টাইলিন দিবা, দেখবা তার পেইন মডুলেশন, এটা পেইন মডুলেট করে। তোমাদের একটা উদাহরণ দিই, ধরো ফুটবল খেলতেছো, খেলার মাঝখানে পা কেটে গেল, তারপরেও খেলতেছো, তখন তো বুঝতে পারো না, তাই না? বুঝতে পারো? বাসায় আসলে দেখো ওরে পায়ে ব্যথা, আর নড়ানো যাচ্ছে না পা, এটা মানে মেয়েরা না বুঝলেও ছেলেরা হয়তো বুঝে, বা তোমরা বুঝতে পারো। রান্না করার সময় যারা অনেক রান্নার বিষয়ে আগ্রহী, হাত পা কাটে গেলে কি হয়েছে, রান্না করি আগে, তো রান্না শেষ হলে তারপরে পরের দিন দেখা গেল হাত আর আঙ্গুল নড়তেছে না, কেন যে গেলাম রান্না করতে। তাহলে এইটা হয় কেন, খেলার সময় আমাদের এন্ডোরফিন রিলিজ হয়, এটা একটা এন্ডোজেনাস অপয়েড, বুঝছো? যখন তুমি যে কোনো তোমার আনন্দের মুহূর্ত, সেখানে এন্ডোরফিন রিলিজ, তো এন্ডোরফিন রিলিজ হলে ওইটা এন্ডোজেনাস অপয়েড হিসেবে কাজ করে, তখন পেইন ফিল হয় না, কিন্তু যখন সেটা রিলিজ কমে যায়, তুমি রেস্ট স্টেজে যাও, তখন সেটা ফিল হয়। আচ্ছা, তাহলে আমরা পরে ফিরে আসি যে টাইমোনিয়াম মিথাইল সালফেট, এটার ডোজ কি দিব? ডোজ হচ্ছে এটা কত, 5 মিলিগ্রাম, তাই না? 5 মিলিগ্রাম 8 আওয়ারলি। আর ওরাল যদি দাও, ওরালি 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম হচ্ছে ওরাল ডোজ, তো এটা ডোজ। আর অ্যামিট্রিপ্টাইলিন দিলে 25 মিলিগ্রাম দিবা। আচ্ছা, নিউরোপ্যাথিক পেইনটা আলাদা। প্রশ্ন করছে যে নিউরোপ্যাথিক পেইনে প্রিগাবালিন বা গাবাপেন্টিন এগুলো দেওয়া হয়। নিউরোপ্যাথিক পেইন কেমন, এটার সাথে নিউরোপ্যাথিক পেইন হলে এটা যে টিংলিং সেন্সেশন, বার্নিং, তারপরে রেডিয়েশন, এগুলো থাকে। হ্যাঁ, নিউরোপ্যাথিক পেইন আলাদা। পোস্ট অপারেটিভ পেইন সাধারণত নিউরোপ্যাথিক হয় না। হ্যাঁ, হয় অ্যাম্পুটেশনের পরে ফ্যান্টম লিম্ব হয় না, ফ্যান্টম পেইন, ফ্যান্টম লিম্ব, ওই ক্ষেত্রে তুমি প্রিগাবালিন ইউজ করতে পারো, ওটা অ্যামিট্রিপ্টাইলিন, প্রিগাবালিন ওখানেও ব্যবহার করতে পারো। ওরাল অ্যামিট্রিপ্টাইলিন 25 মিলিগ্রাম ওরাল। টিডিএস ডোজ 8 আওয়ারলি, তোমার টাইমোনিয়াম মিথাইল সালফেটের ডোজ 8 আওয়ারলি। তাহলে তোমরা পেইন কিলার সম্পর্কে জানলা যে কোনটা কখন কিভাবে দিতে হয়। এখন আমরা পোস্ট অপারেটিভ পেইন কিলার যখন অর্ডার লিখি অ্যানালজেসিক, তখন আমরা লিখি ইনজেকশন। আমরা এখানে যেটা চয়েস করি সেটা হচ্ছে ইনজেকশন, ভল্টালিনই লিখে দিই, তাই তো? ভল্টালিন 75 মিলিগ্রাম, এটা হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম 75 মিলিগ্রাম, এটা অন অ্যাম্পুল আইএম 12 আওয়ারলি, ঠিক আছে? এনএসাইড, এটার জায়গায় অল্টারনেটিভলি তুমি কি দিতে পারো, ইনজেকশন কিটোরোলাক, তাই তো? কিটোরোলাক, এটা ভল্টালিন লিখলাম কেন, এটার যে দেশীয় ব্র্যান্ড পাওয়া যায় ডাইক্লোফেন, ওইটা অত ভালো কাজ করে না ভল্টালিনের মতো, এই জন্য এটা ভল্টালিন লিখলাম। কিটোরোলাকটা 30 মিলিগ্রাম এবং 60 মিলিগ্রাম, ঠিক আছে? তো এনএসাইড আমরা একটু চেষ্টা করি আইএম ইউজ করার, আইভি ইউজ করলে ধরো অনেক সময় ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয় না, সিঙ্গেল ডোজে কিন্তু এগাই ডেভেলপ করতে পারে, তো আমরা চেষ্টা করি আইএম দেওয়ার। তো আইএম দিতে গেলে 60 মিলিগ্রাম ডোজটা অ্যাডিকুয়েট হয়, বাট আমরা 30ও ইউজ করি, ঠিক আছে? তাহলে কিটোরোলাক 30 অথবা 60 মিলিগ্রাম, তোমরা 30 ইউজ করবা, 60 যদি কনসালটেন্ট বা অ্যানেস্থেসিওলজিস্ট বলে সেক্ষেত্রে দিতে পারো। তাহলে 1 অ্যাম্পুল আইএম, অথবা যদি আইভি দিতে চাও পারবা, নিষেধ নাই। হ্যাঁ, তবে সেফলি আমরা আইএমই যাই, আইভি। তাহলে এটা হচ্ছে 8 আওয়ারলি, ঠিক আছে?
তাহলে এটা তোমার এনএসআইড তোমার ইয়া হলো। তুমি যখন এনএসআইড দিবা তখন কিন্তু সাথে পিপিআই তোমার দিতে হবে। এনএসআইড দিলে সাথে পিপিআই দিতে হবে। তাহলে পিপিআইটা আমরা একসাথে পড়ে নিই, ঠিক আছে? তাহলে পিপিআই কি কি আছে? আমরা সাধারণত ইসোমিপ্রাজল এখানে বেশি ব্যবহার করি। কি ব্যবহার করি? ইসোমিপ্রাজল। তাহলে ইসোমিপ্রাজলটা ইনজেকশন, এনি পিপিআই দিতে পারো, সেটা সমস্যা নেই, তবে আমরা ইসোমিপ্রাজলটা প্র্যাকটিস করি, এটা ভালো। তাহলে এটা পাওয়া যায় 40 মিলিগ্রাম। হ্যাঁ, 40 মিলিগ্রাম একটা ভায়ালে পাওয়া যায়। আমরা দেবো 1 ভায়াল আইভি 12 আওয়ারলি, ঠিক আছে? তাহলে অ্যানালজেসিক অ্যান্ড পিপিআই কভার্ড। এখন তার ধরো এনএস, এটা কিন্তু অর, হ্যাঁ অর, দুইটাই না। একটা এনএসআইড দিলে আর একটা এনএসআইড দেওয়া যাবে না। ইভেন তুমি যদি একটা আইভি দাও আর একটা চিন্তা করো সাপোজিটরি ভোল্টালিন দিয়ে দিই, তাও দেওয়া যাবে না। একটা এনএসআইড দিলে আবার ডবল এনএসআইড ইউজ করা যাবে না, সেটা অন্য রুটে হলেও। তুমি অন্য অপয়েড ইউজ করো, অন্য রুটে তোমার যদি পেইন কন্ট্রোল লাগে তুমি অপয়েড ইউজ করবা, বা এখানে অপয়েড দিলে পার রেক্টাল ভোল্টালিন দিবা, হ্যাঁ, কিন্তু একই সাথে ডবল ডোজ ইউজ করা যাবে না। এবার আসো যে ধরো তুমি অপয়েড ইউজ করতে চাচ্ছ, তোমার এনএসআইড এ পেইন কন্ট্রোল হচ্ছে না, বা ইন্ডিভিজুয়ালিও তুমি অপয়েড ইউজ করতে পারো, এনএসআইড ইউজ করবা না। কেন? ধরো কারো অ্যাজমাটিক পেশেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, বুঝতে পারছো? তাহলে তাদের কিন্তু আমরা, বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এখন তোমার কাছে আসছে, তুমি ওটির আগে, আমরা অবশ্য পোস্ট অপারেটিভ বর্ডার করাচ্ছি, কিন্তু ওটির আগে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আসলে তাদের কি রেনাল পারফিউশন কমে, বা স্ট্রাঙ্গুলেশন হলে তখন তাদের মিউকোসার ইন্টিগ্রিটি কমে যায়, তখন কিন্তু এনএসআইড ইউজ করা রিস্কি। হ্যাঁ, মেইন কারণ হচ্ছে সিমটম মাস্কিং হয়ে যায়। ধরো স্ট্রাঙ্গুলেশন হয়েছে, তুমি এনএসআইড দিয়ে দিলে ব্যথা ট্যাথা সব কমে গেল, পেরিটোনিয়াইটিসের সাইন নেই, তখন কিন্তু তুমি স্ট্রাঙ্গুলেশনটা বুঝতে পারবা না, বুঝছো? তো এই জন্য আমরা বলি যে এটা অপয়েড ইউজ করতে তখন। তো তাহলে যে সমস্ত জায়গায় আমার অপয়েড ইউজ করা লাগবে, তাহলে সেটা কিভাবে দেবো? আমরা প্যাথেডিন, পোস্ট অপারেটিভ পেইন হলে আমরা প্যাথেডিনটা চয়েস করি। তাহলে প্যাথেডিনে সুন্দর, মানে একদম সুন্দর পোস্ট অপারেটিভ পেইন কন্ট্রোল হয়। তাহলে ইনজেকশন প্যাথেডিনটা প্যাথেডিন নামে পাওয়া যায়, বুঝছো? ইনজেকশন প্যাথেডিন, এটা পাওয়া যায় 100 মিলিগ্রাম। প্যাথেডিনের ডোজ হচ্ছে 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি। ডোজ কি? 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি। তাহলে আমার ওজন ধরো 70 কেজি, তাহলে পেশেন্টের ওজন যদি 70 হয়, তাকে কতটুকু দেওয়া যাবে? 70 থেকে 35, 105। তো আমরা সাধারণত যেটা দেই, মোস্ট অফ দ্য পেশেন্টকে আমরা 3/4 অ্যাম্পুল দেই। 3/4 অ্যাম্পুল, তাতে হয় 75 মিলিগ্রাম, ঠিক আছে? 75 মিলিগ্রাম আইএম। অনেক সময় দেই স্ট্যাট অ্যান্ড এসওএস। স্ট্যাট বলতে বোঝায় এখন পাবে আফটার পেশেন্ট কামস রাউন্ড। পেশেন্ট কামস রাউন্ড মিন পেশেন্ট যখন আরোগ্য লাভ করবে, অ্যানেস্থেসিয়া থেকে রিকভারি করে ওয়ার্ডে যাবে, তখন তাকে একটা প্যাথেডিনের স্ট্যাট ডোজ দিতে হবে, এবং পরবর্তীতে 12 আওয়ারলি যদি তার লাগে তাহলে সে পাবে। এসওএস মানে হোয়েন নিডেড, হ্যাঁ। অথবা আমরা আরেকটা অর্ডার দিই, স্ট্যাট অ্যান্ড 12 আওয়ারলি, ঠিক আছে? আমরা যদি চাই যে সে 2-3 ডোজ পাক, বড় অপারেশন হলে তার পেইন কন্ট্রোল ভালো হলে রিকভারি ভালো হয়, বুঝা গেছে? তাহলে এটা প্যাথেডিন। তাহলে প্যাথেডিন যদি ইউজ করি, সাথে আমার অ্যান্টিএমেটিক আমরা ইউজ করি, যদিও বইপত্রে বলে যে বমির উদ্রেক হলে বা বমি আসলে তখন দিতে, হ্যাঁ, একেবারে রুটিন ইউজ রিকমেন্ডেড না, তারপরেও আমাদের যে প্র্যাকটিস আমরা সেটা তো দেই, অ্যান্টিএমেটিক অবশ্যই আমরা সাথে দেই পোস্ট অপারেটিভ। তাহলে ইনজেকশন অনড্যানসেট্রন, হ্যাঁ, অনড্যানসেট্রন এমিস্ট্যাট আর কি, হ্যাঁ, সবাই তো চেনো। তাহলে অনড্যানসেট্রন 8 মিলিগ্রাম অন অ্যাম্পুল আইভি টিডিএস, হ্যাঁ, মানে 8 আওয়ারলি। এটার ডোজ 8 আওয়ারলি। অনেক সময় তোমরা লেখো যে বিফোর প্যাথেডিন, সেটাও দিতে পারো, হ্যাঁ, যেহেতু আমাদের রুটিন আমরা ইউজ করতে চাচ্ছি না, তাহলে বিফোর প্যাথেডিন একটু আগে দিতে হয়, হ্যাঁ, 10-20 মিনিট আগে প্যাথেডিন দিলে নজিয়া কন্ট্রোলটা ভালো হয়। এখন এইখানে প্যাথেডিনের জায়গায় তুমি অন্য যেটা ইউজ করো, যেমন ন্যালবুফিন ইউজ করতে পারো, অথবা ট্রামাডল ইউজ করতে পারো। যদি উইক অপয়েড ইউজ করতে চাও, ট্রামাডল। আর প্যাথেডিন দিলে অনেক সময় ওল্ড এজ যদি হয়, পেশেন্টের অনেক ওল্ড এজ, তাদের ধরো অ্যাজমা, সিওপিডি যদি থাকে, তারপরেও তাদের টাং ফল ব্যাক, রেসপিরেটরি ডিপ্রেশন, এগুলো একটা কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে তোমরা তখন ন্যালবুফিন চুজ করতে পারো, হ্যাঁ, যেখানে তোমার ধরো টাং ফল ব্যাক হয়েছে বা রেসপিরেটরি ডিপ্রেশন হয়েছে, তোমার সাপোর্ট নাই, আইসিইউ নাই, এসডিও নাই, তুমি এমন একটা গ্রামে পড়ে আছো, সেখানে প্যাথেডিন দেওয়াটা মুশকিল, তখন তোমরা ন্যালবান ইউজ করবা, মানে ন্যালবুফিন ইউজ করবা, ঠিক আছে? এটার রেসপিরেটরি কমপ্লিকেশন কম। তাহলে ন্যালবুফিন যদি ইউজ করো, সেটা কিভাবে লিখতে হয়? তাহলে ইনজেকশন ন্যালবুফিন
ট্রেড নেম লিখবা 2 মিলিগ্রাম, তাহলে 1 অ্যাম্পুল IM 12 আওয়ারলি, ঠিক আছে। আর সাথে তো এমিস্টেট বা অন্ডানসেট্রন আসবে। আর ট্রামাডল লিখলে ইনজেকশন, অ্যানাডল বা ট্রামাডল 100 মিলিগ্রাম অন অ্যাম্পুল IV, হ্যাঁ এইটা অনলি অন অ্যাম্পুল IV, এইটা অনলি। তাহলে বুঝলা অ্যান্টিএমেটিক কিন্তু শেষ। কিসের সাথে? অ্যানালিসিসের সাথে PPI যোগ করবা। অ্যান্টিএমেটিক তখনই দিবা যখন তোমার লাগবে, যখন অপারেট দিবা, হ্যাঁ। বা পোস্ট অপারেটিভ নাউজিয়া ভমিটিং, এটা কিন্তু একটা কমপ্লিকেশন, বুঝছো, অ্যানেস্থেটিক ড্রাগের কমপ্লিকেশন। যদি এরকম থাকে PNOV মানে পোস্ট অপারেটিভ নাউজিয়া ভমিটিং, সেরকম যদি সিমটম থাকে তখন তুমি পরে এসে অ্যান্টিএমেটিক অ্যাড করতে পারবা। ধরো কারো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হ্যাঁ, তাকে কি অ্যান্টিএমেটিক দিয়ে লাভ আছে? তার তো বমি হচ্ছে, এদিকে যাইতে পারতেছে না, এদিক থেকে উঠে আসতেছে, তাকে এনজি করতে হবে, এটা মাথায় রাখবা। সবার কিন্তু বমি হইলেই যে যায় হচ্ছে তুমি অন্ডানসেট্রন দিবা, সেটা প্র্যাকটিস না। তোমার বুঝতে হবে কেন তার বমি হচ্ছে, হ্যাঁ, কারণ এক্সক্লুড করে সেটার চিকিৎসা করবে। ধরো কারো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, এখন সে তো বমি করবেই, তুমি তাকে এমস্টেট দিয়ে বন্ধ করতে পারবা তার বমি? বা কারো পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করছে, তার বমি হচ্ছে, তুমি কি অন্ডানসেট্রন দিয়ে বন্ধ করতে পারবা? পারবা না। তো তখন তাকে এনজি করতে হবে, বুঝছো। এবার আসো ডিভিটি প্রোফাইল অ্যাক্সিস। আমাদের দেশে আমরা দেই না বললেই চলে, তারপরও জেনে রাখো জানার পারপাসে, যে যদি এটা এনোক্সাপ্যারিন, হ্যাঁ, ইনজেকশন এনোক্সাপ্যারিন, আমি এনোক্সাপ্যারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন, হ্যাঁ, এটা ট্রেড নাম কি নামে পাওয়া যায়? অ্যালেক্সা নাকি? অ্যালেক্সা, ক্লেক্সেন, হ্যাঁ, কার্ডিনেক্স, যাই হোক। এটা দুইটা ফর্ম আছে, একটা 40, একটা 60, হ্যাঁ। 60টা হচ্ছে থেরাপিউটিক ডোজ, 40টা হচ্ছে প্রোফাইল্যাক্টিক ডোজ। 60টা হচ্ছে কি দেয়? 12 আওয়ারলি না, দিনে 2টা, আর 40টা দিনে 1টা, অনস ডেইলি। তাহলে প্রোফাইল্যাক্টিক ডোজ অনস ডেইলি, তাহলে ইনজেকশন অ্যালেক্সা 40, এটা হচ্ছে অনস ডেইলি। ওইটা থাকে হচ্ছে প্রিফিল্ড সিরিঞ্জ, এটার নাম PFS, হ্যাঁ। এটা লিখতে হয় 1 PFS সাবকিউটেনিয়াস অ্যারাউন্ড আম্বিলিকাস অনস ডেইলি, বুঝছো। এরপরে আসি আমরা অ্যাপ্লায়েন্সে, হ্যাঁ। অ্যাপ্লায়েন্স কি হতে পারে? তার এনজি টিউব, হ্যাঁ, এনজি সাকশন। তুমি গ্যাস্ট্রেক্টমি করছো, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের রিসেকশন অ্যানাস্টোমোসিস করছো, তারপরে রাইট হেমিকোলেক্টমি করছো, এরকম যখন অপারেশন হবে যেখানে এনজি করার দরকার, তখন তাকে দিতে হবে এনজি সাকশন। আমাদের কনসেপ্ট কি, কেন দেই, তাই না, সেটা তো জানা উচিত। দেই এই কারণে যে ধরো আমাদের জিআইটিতে সিক্রেশন হয় ডেইলি প্রায় 2 থেকে 2.5 লিটার সিক্রেশন। এখন তুমি একটা জায়গায় অ্যানাস্টোমোসিস করছো, এখানে যদি তোমার সিক্রেশন যায়, সেখানে পেরিস্টালসিস হবে না? তাহলে যেখানে জোরে লাগাইছো ওখানে যদি তুমি বারবার নাড়াচাড়া করো, পেরিস্টালসিস হয়, তখন সেটা লিক হওয়ার বা অ্যানাস্টোমেটিক রাপচার হওয়ার, খুলে যাওয়ার চান্স আছে। এই জন্য আমরা চাই যে যেই সিক্রেশনটা হবে সেটার জন্য এনজি দিয়ে বাইরে বের হয়ে আসে, ঠিক আছে। তো ওই পার্টটাকে রেস্টে থাকানোর জন্য অ্যাটলিস্ট 48 আওয়ার্স যে হিলিং টাইমটা পেলে সে হিল হয়ে যাবে, তারপরে তুমি ওখানে ফ্লুইড গেলে সমস্যা নেই। তাহলে এনজি সেকশন এটা কি দিতে হয়? কন্টিনিউয়াস, হ্যাঁ। এনজি সেকশনটা কন্টিনিউয়াস দিতে হবে। কন্টিনিউয়াস কি? তাহলে এটা যে এনজি টিউব থাকবে, এনজি টিউবের বাইরের যে মুখটা, এখানের সাথে একটা ড্রেন ব্যাগ লাগাই দিতে হবে, তাহলে সেটা হয় হচ্ছে কন্টিনিউয়াস। তুমি যদি এটা মুখ লাগাই রাখো, মানে মুখ বন্ধ করে রাখো, তাহলে তোমার এনজির পারপাস তো সার্ভ হলো না। দেখবা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এরকম হয়। তাহলে তোমার এটা অ্যাজ এ ডক্টর ইন্টার্ন তোমার এটা চেক করতে হবে এনজির মুখটা বন্ধ কিনা, যদি বন্ধ থাকে খুলে দিয়ে ওখানে ড্রেন টিউব লাগাতে হবে। তাহলে কন্টিনিউয়াস, এবং এটা 4 আওয়ারলি, হ্যাঁ। 4 আওয়ারলি কি করতে হবে? ওটা সাকশন দিয়ে রেসিডুয়াল কন্টেন্ট বের করে দিতে হবে, বুঝছো। তাহলে এনজি সেকশন। এরপরে আসো যে ক্যাথেটারাইজেশন। যাদের ক্ষেত্রে ক্যাথেটার লাগবে তাদের কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন লিখতে হবে, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন। এবার আসো, তুমি একটা ড্রেন টিউব দিছো এবং তুমি বুঝতেছো যে এখান থেকে ব্লিডিং হবে। ড্রেন টিউবটা দেওয়া যে ব্লিডিং হলে সেটার জন্য অ্যাসেস করতে পারো। তাহলে ড্রেন কেয়ার একটা বিষয় আছে। তো তুমি যদি এরকম মনে করো যে ড্রেন এর কালেকশনটা 15 মিনিট 20 বা আধা ঘন্টা পর পর চেক করতে হবে, তাহলে ইনস্ট্রাকশনটা ওখানে লিখতে হবে যে ফলো আপ দা
কালেকশন অফ দ্য ড্রেন, হ্যাঁ, বা ড্রেন টিউব কালেকশনটা তোমার দেখে ওখানে লিখতে হবে যে ইন্সপেক্ট ড্রেন টিউব কালেকশন, ধরো 30 আওয়ারলি বা হাফ আওয়ারলি, হ্যাঁ, হাফ আওয়ারলি। তাহলে সেটা দেখে যদি দেখে যে বেশি বেশি কালেকশন মানে ব্লাড যাচ্ছে, তখন কিন্তু আমাদের রিঅ্যাকশনারি হেমোরেজের একটা কথা মাথায় রাখতে হবে, ব্লাড অ্যারেঞ্জ করতে হবে, ব্লাডের ব্যবস্থা করতে হবে। তাহলে ড্রেন টিউবের কোনো ইনস্ট্রাকশন থাকলে এখানে আমাদের লিখতে হয়। এরপরে তাই এগুলো আমাদের অ্যাপ্লায়েন্স যা যা দেওয়ার দিলা। আচ্ছা, ও একটা প্রশ্ন করছে যে ড্রেন টিউব আমরা কখন খুলি। এখন এটা হচ্ছে ড্রেন তো বিভিন্ন ধরনের আছে, একটা নেগেটিভ সেকশন ড্রেন, একটা নিউট্রাল ড্রেন যেটা, হ্যাঁ, আর হচ্ছে তোমার আন্ডার ওয়াটার সিল ড্রেন আছে। তাহলে সাধারণত যে ড্রেনগুলো আমরা অ্যাবডোমেনে দেই এগুলো হচ্ছে 20 to 30 ml কালেকশন মিনিমাল, মানে ধরো প্রথম দিন 100 আসছে, তারপর দিন 50 আসছে, তারপর দিন 25 আসছে, তো যখন 30-এর নিচে নামবে তখন আমরা খুলে দিতে পারবো, এবং সেটা অবশ্যই সেরাস কালেকশন হতে হবে। 30 ml যদি ব্লাড আসে তাহলে কিন্তু আবার খুলবো না, বুঝছো? ব্লাড আসা মানে আমার এখনো রিস্ক আছে আরো ব্লিডিং হওয়ার, তখন আমি খুলবো না। কিন্তু যদি ক্লিয়ার সেরাস কালেকশন হয়, 30 ml এর কম হয়, আমরা খুলে দিতে পারবো। আর নেগেটিভ সেকশন ড্রেন নিউট্রাল করতে হয় 3-4 দিন পরে, নিউট্রাল করে দিতে হয়। তারপরে আমরা সিএ ব্রেস্টে সাধারণত দেই, তো সেটা তো আমরা 10 দিন পরে খুলি, বুঝছো? সিএ ব্রেস্টে যেটা ম্যাস্টেকটমির পরে আমরা 10 দিন পরে খুলি। আবার আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ খোলার আবার আলাদা ইন্ডিকেশন আছে, সেটা নিউমোথোরাক্স যখন করবো তখন আরো ডিটেলসে আমরা জানবো। এরপরে আসো মনিটরিং টুলস কি কি আছে। আমরা সাধারণত নিচে লিখে দেখি মনিটর ভাইটালস, তাই তো, মনিটর ভাইটালস। এখন এর মধ্যে যা আছে সবই আছে, তাহলে কি কি আছে, আসলে কি কি মনিটরিং করতে হয়? মনিটরিং করতে হয় অক্সিজেন, হ্যাঁ, SpO2, পালস, বিপি, ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট, হ্যাঁ, এগুলো অবশ্যই মনিটর করতে হয়। প্রথমে 15 মিনিট অন্তর অন্তর করতে হয় আফটার পোস্ট অপারেটিভ, মানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, তাহলে 15 মিনিট অন্তর অন্তর 1 ঘন্টা করতে হয়, হ্যাঁ। এরপরে 30 মিনিট অন্তর অন্তর 2 ঘন্টা করতে হয়, হ্যাঁ। এরপরে 1 ঘন্টা পর পর 4 ঘন্টা করতে হয়। এরপরে 4 ঘন্টা পর পর 24 ঘন্টা করতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমরা তো আর আসলে অত ফলো করি না। আরেকবার ভিডিওতে তাইলে এটা হচ্ছে আমরা ফলো করি না, হ্যাঁ, আমরা এটা ফলো করি না, অত মাথায় রাখার দরকার নেই। বাট তোমার পেশেন্টকে বারবার দেখতে যাইতে হবে, এটা তো মনে রাখতে পারবা। তাহলে কি কি দেখবা দেখতে গিয়ে, তার স্যাচুরেশন ঠিক আছে কিনা, পালস বিপি ঠিক আছে কিনা, আউটপুট মেইনটেইন হচ্ছে কিনা, এবং রেসপিরেটরি রেট ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের মেইনটেইন আইও চার্ট, হ্যাঁ, মেইনটেইন আইও চার্ট। তোমার এমন কোনো অপারেশন যদি করো যার আমার ইনটেক আউটপুট দেখতে হবে, মনিটর করতে হবে, তখন এই ইনস্ট্রাকশনটা লিখে দিয়ে দিবা, মেইনটেইন আইও চার্ট। ওদের কাছে চার্ট শিট আছে, ওখানে ওরা কতটুকু ফ্লুইড দিছে এবং কতটুকু ফ্লুইড বের হয়েছে বিভিন্ন ওয়েতে, যেমন তোমার ইউরিন আউটপুট হবে, ড্রেন টিউব কালেকশন, এনজি কালেকশন, এগুলো ওরা লিখে রাখবে, আর তুমি কতটুকু দিছো। তাহলে যদি যা দাও তার থেকে কম বের হয়, তাহলে তোমার বডি ইন পজিটিভ ব্যালেন্স। যদি 3 লিটার দিছো, আউটপুট বের হয়ে গেছে 4 লিটার, তাহলে তোমার বডি ইন নেগেটিভ ব্যালেন্স। তখন নেগেটিভ ব্যালেন্স মানে কি, তোমার ডিহাইড্রেশন, তখন তোমার ফ্লুইড আরো বাড়াইতে হবে ডেইলি। বুঝা গেছে? এবার ধরো পেশেন্ট ডায়াবেটিক, পেশেন্ট ডায়াবেটিক, তখন মেইনটেইন ডায়াবেটিক চার্ট, ঠিক আছে? ডায়াবেটিক চার্ট মেইনটেইন করতে হবে। ওখানে ডায়াবেটিক চার্টে 6 বার করার জায়গা আছে, হ্যাঁ। এটা একটা জিনিস তোমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ফ্লুইডের মধ্যে ইনসুলিন, হ্যাঁ, ফ্লুইডের মধ্যে ইনসুলিন। তাহলে লাস্ট সেই টপিকটা পড়ি, যে আমরা এই যে ফ্লুইড পড়েছিলাম, পেশেন্ট যদি ডায়াবেটিক হয় তো তুমি তো ডেক্সট্রোজ কন্টেইনিং ফ্লুইড দিচ্ছ, তাহলে ডেক্সট্রোজ কন্টেইনিং ফ্লুইড দিলে তার মধ্যে তো তোমার ইনসুলিন দিতে হবে। এখন আসো, ইনসুলিন কি কি ধরনের আছে। একটা আছে র্যাপিড অ্যাক্টিং, তাই তো, র্যাপিড অ্যাক্টিং, কি নাম, লিসপ্রো অ্যাসপার্ট, তাই তো, আছে। এরপরে রেগুলার, রেগুলার বা এটাকে শর্ট অ্যাক্টিং বলি, হ্যাঁ, শর্ট অ্যাক্টিং, নাম কি, অ্যানসোলিন। অ্যানসোলিন তো তোমার ট্রেড নেম, এটা হিউম্যান ইনসুলিন, ঠিক আছে, হিউম্যান হিউম্যান রেগুলার ইনসুলিন, শেষে আর থাকে, হ্যাঁ। এই ইনসুলিনগুলো শেষে সবসময় আর দেখবা, অনেক দামে পাওয়া যায়, অ্যানসোলিন, অ্যাক্টোপিড, হিউমুলিন, ম্যাক্সুলিন, শেষে আর থাকলে সেটা রেগুলার ইনসুলিন। তাহলে এই ইনসুলিনটাই আরেকটা আছে কি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, তার মধ্যে ওই যে ডেটেমির, গ্লার্জিন, এগুলো আছে, লং অ্যাক্টিং, ডেটেমির পরে, ক্লাসের মাঝখানে কোনো ডাকাডাকি নেই। তাহলে লং অ্যাক্টিং, ডেটেমির এবং গ্লার্জিন। তাহলে আমরা
কি দেই সাধারণত? রেগুলার, এই যে অপারেশনের ক্ষেত্রে আমার লাগে এটা রেগুলার ইনসুলিন, এইটা আমরা ফ্লুইডে দিব, বুঝছো? এখন আসো যে আমাদের গ্লুকোজ কন্টেইনিং কি কি সলিউশন আছে? ডিএ এবং ডিএনএস, তাই তো? তাহলে আমরা বলি 5% ডিএ, 10% আছে না? 10% ডিএও আছে এবং এখানে 5% ডিএনএস আছে। হোয়াট ডাজ ইট মিন 5%, 10%? দ্যাট মিনস 100 ml এ 5 গ্রাম, 5 গ্রাম গ্লুকোজ, তাই তো? তাহলে তুমি তো দিচ্ছ 1 লিটারের ব্যাগ, তাহলে 1 লিটারে কত? 50 গ্রাম। কার কোনো কনফিউশন আছে? 50 গ্রাম গ্লুকোজ। এখন আসো 1 ইউনিট রেগুলার ইনসুলিন, 1 ইউনিট রেগুলার ইনসুলিন 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রিলাইজ করতে পারে। 1 ইউনিট রেগুলার ইনসুলিন 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রিলাইজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে তাহলে পুরো ব্যাগ, এই যে আমাদের স্যালাইন ব্যাগ, এই স্যালাইন ব্যাগে 1 লিটারের মধ্যে 50 গ্রাম, তাহলে 50 গ্রামকে নিউট্রিলাইজ করতে কতটুকু ইনসুলিন লাগবে? 20 ইউনিট, 20 ইউনিট ইনসুলিন লাগবে। ওকে, এখন আসো আমরা যদি যতটুকু গ্লুকোজ দিছি ততটুকুই যদি তাকে নিউট্রিলাইজ করি তাহলে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে। তো এই জন্য বইপত্র বলে যে হাফ নিউট্রিলাইজ করতে, তাহলে 10 ইউনিট। হ্যাঁ, তাহলে আমরা পেশেন্টকে দিব 10 ইউনিট ইনসুলিন ইন সাপ্লাইড স্যালাইন ইচ ব্যাগ। তুমি যদি 1 লিটার ডিএ বা ডিএনএস দাও তাহলে 1 লিটারের সাথে 10 ইউনিট, 2 লিটার দিলে প্রত্যেক লিটারের সাথে 10 ইউনিট। হ্যাঁ, এখন আসো এখানে একটা, অনেক সময় প্রফেসর বা কনসালটেন্টের সাথে তোমার একটু ক্লাস বাঁধবে, সেটা অনেকে 16 ইউনিট পছন্দ করে, অনেকে 10 ইউনিট পছন্দ করে। কেন? ধরো যাদের ডায়াবেটিসটা একটু আরবিএসটা বেশি থাকে, হ্যাঁ, ধরো যে তার গুড কন্ট্রোল না, তাদের ক্ষেত্রে তুমি 16 ইউনিট দিতে পারো, বাট যাদের গুড কন্ট্রোল আছে তাদের 10 ইউনিটও দিলে সেটাই আনা। তো 10 ইউনিট বা 16 ইউনিট, ইভেন আমরা কালকে একটা পেশেন্টকে 20 ইউনিটও দিচ্ছি, তার ব্লাড সুগার হচ্ছে 28, হ্যাঁ 26, 22, 23 এরকম থাকে, তাকে তো আমার গ্লুকোজ দেওয়ার দরকার নেই, তাকে 20 ইউনিটে দিছি, তো ওইটা তাকে এনপিও রাখছি, 20 ইউনিট দিছি, আস্তে আস্তে তার ব্লাড সুগার নেমে 8 চলে আসছে, আমরা অপারেশন করছি। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল, বাট নর্মাল অ্যাজ এ রুল তুমি 10 ইউনিট বা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে, বেশি থাকলে তখন 16 দিতে পারো। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন করার জায়গা নেই। এখন আসো তাহলে এই যে ফ্লুইড অর্ডারে কিভাবে সেটা যোগ করবা। ধরো তুমি কাউকে ফ্লুইড দিছো যে 1 লিটার হার্টসল 1 লিটার প্লাস 5% ডিএ 1 লিটার প্লাস 5% ডিএনএস 1 লিটার, তাই তো? এভাবে দিছো। এখন তাহলে এর মধ্যে ডায়াবেটিস পেশেন্ট যেহেতু, ট্রাই টু অ্যাভয়েড হার্টসল, এটা নর্মাল লাইন করবা। হ্যাঁ, নর্মাল লাইন দিবা, দিলে যে ক্ষতি তা না, তবে ওইটা হার্টসলের মধ্যে ল্যাকটেট থাকে। হ্যাঁ, তো ওই ল্যাকটেট তোমার হেপাটিক কোরিসাইকেলে যায়, গিয়ে ওটা আবার গ্লুকোজ তৈরি করে, হ্যাঁ কার্বোহাইড্রেট তৈরি করে, তখন ওটা আবার ব্লাড সুগার বাড়ায়। আমরা চেষ্টা করি নর্মাল লাইন দিতে। তাহলে ডিএ এবং ডিএনএস, ঠিক আছে? তাহলে এই ডিএ এবং ডিএনএস এর সাথে কি করবো? ইনজেকশন, মানে এটা তো থাকবে তোমার আইভি @30 ড্রপ পার মিনিট, এভাবে ছিল না? তাহলে এর নিচেই ফ্লুইড অর্ডারের নিচেই ইনসুলিন অর্ডার লিখবো, ইনজেকশন ধরো অ্যাক্ট র্যাপিডই লিখি, অ্যাক্ট র্যাপিড আর, হ্যাঁ এটার পাশের যে ডায়াবেটিক রুগী নর্মাল স্যালাইন দিয়ে শুরু করবা কিনা, সে তো প্রলং টাইম ধরে এনপিও আছে, তাকে ডিএ দিয়ে শুরু করাই ভালো। হ্যাঁ, তুমি কিছু নিউট্রিশন গেল, মাঝখানে এনএস দাও, তারপরে আবার ডিএনএস দাও। তাহলে অ্যাক্ট্রাপিড, এটা 100 ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে পুরো ভায়ালে থাকে, তুমি দিবা কতটুকু? 10 ইন্টারন্যাশনাল ইউনিট ইন ইচ লিটার অফ ডিএ অ্যান্ড ডিএনএস। এখন এইটা আবার অনেক স্যাররা এভাবে লেখা পছন্দ করে না, তারা কিভাবে করে জানো? এখন ধরো তোমাদের সব বইয়ে শিখাই দিচ্ছি, বুঝছো? আমি তোমাদের একরকম শিখাইলাম, অন্য জায়গায় যাই কেবল এইভাবে লেখো, এটা নিয়ে তো তোমার মন খারাপ করার কিছু নেই, আর আমাকে গালি দেওয়ার কিছু নেই, যে যেভাবে পছন্দ করে সেভাবে লিখতে হবে। এটা ধরো তার হার্টসল বা নর্মাল লাইন 1 লিটার, তাহলে আইভি @30 ড্রপ পার মিনিট। হ্যাঁ, আবার থাকবে 5% ডিএ 1 লিটার প্লাস 10 বা 16 ইন্টারন্যাশনাল ইউনিট ইনসুলিন আর, হ্যাঁ আইভি @30 ড্রপ পার মিনিট। আবার লিখবা 5% ডিএনএস 1 লিটার প্লাস 10 ইন্টারন্যাশনাল ইউনিট ইনজেকশন ইনসুলিন আর, হ্যাঁ আইভি @30 ড্রপ পার মিনিট। ওই অর্ডার আর এই অর্ডারের কোনো পার্থক্য আছে? ওইটা একবারে লেখা যায়, এটা তুমি 3বারে লিখতেছো, ঠিক আছে? পরিষ্কার? লেখাটা কলমের কালি প্রায় একটু শেষ হয়ে আসছে। তাহলে এখন আমরা একদম রিক্যাপ, অনেক কিছু জানলা, এবার কিভাবে মানবা।
তাই না? শুধু জানলে হবে না, মানতে হবে। যে মানার জিনিস দেখো, একদম আইডিয়াল কিভাবে আমরা পোস্ট অপারেটিভ অর্ডার লিখি দেখো। তাহলে প্রথমে আমরা পোস্ট অপারেটিভ অর্ডার উপরে লিখে এখানে কি দিব, ডেট এন্ড টাইম, ডেট এখানে টাইম। তাহলে আমার প্রথমে দিব আমরা ডায়েট, ডায়েট এনপিও টিল ফার্দার অর্ডার, অথবা তোমার যদি তুমি 8 আওয়ার রাখতে চাও 8 আওয়ার। হ্যাঁ, তারপরে অক্সিজেনেশন এসওএস দাও, তারপরে ইনফিউশন নর্মাল স্লাইন 1 লিটার 5% ডিএ 2 লিটার। হ্যাঁ, আইভি @30 ড্রপ পার মিনিট। এরপরে ধরো পেশেন্ট ডায়াবেটিক, তাহলে ইনজেকশন অ্যাক্ট্রাপিড আর। হ্যাঁ, তাহলে এটা কত দিবা, 10 ইন্টারন্যাশনাল ইউনিট ইন ইচ লিটার অফ ডিএ। এরপরে কি, অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেফট্রিয়াক্সোন 2 গ্রাম 1 ভায়াল আইভি ডেইলি। ঠিক আছে, তারপরে কি অ্যান্টিবায়োটিকের পরে অ্যানালজেসিক ইনজেকশন ভল্টালিন, ভল্টালিন 75 মিলিগ্রাম ডাইক্লোফেনাক আর কি, 1 অ্যাম্পুল আইএম 12 আওয়ারলি। তারপরে এটা দিলে আমার কি দিতে হবে, পিপিআই ইনজেকশন ধরো ইসোমিপ্রাজল 40 মিলিগ্রাম 1 ভায়াল আইভি 12 আওয়ারলি। এরপরে ধরো প্যাথিডিন এমিস্টার দিবা। হ্যাঁ, ইনজেকশন প্যাথিডিন 100 মিলিগ্রাম, স্ট্রেংথ কিন্তু 100। এখন এখানে তুমি 3/4 দিবা নাকি হাফ দিবা, ধরো 50 কেজি ওজন 40 কেজি ওজন, তার তো 3/4 লাগবে না, তার হাফ দিলেই হবে। বুঝতে পারছো? তাহলে 3/4 দিলে কত হবে, 3/4 অ্যাম্পল 75 মিলিগ্রাম, ব্র্যাকেটে লিখে দিলা ধরো 75 মিলিগ্রাম আইএম স্ট্যাট অ্যান্ড এসওএস। ওখানে ইনজেকশন অনডেনসেট্রন, অনডেনসেট্রন 8 মিলিগ্রাম 1 অ্যাম্পল আইভি উইথ মানে বিফোর প্যাথিডিন অথবা 8 আওয়ারলি তুমি দিতে পারো। হ্যাঁ, 8 আওয়ারলি লিখতে পারো। তাহলে এই তোমার অর্ডার। এরপরে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন। হ্যাঁ, কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন দেন মনিটর ভাইটালস। হ্যাঁ, মনিটর ভাইটালস এর স্পেশাল ইনস্ট্রাকশন যা থাকবে, যদি এনজি সেকশন লাগে এনজি সেকশন লিখবা, এবং যা লাগে সেগুলো পরে যেগুলো বললাম লিখতেই থাকবে। নেবুলাইজেশন লাগলে নেবুলাইজেশন দিবা। হ্যাঁ, উইন্ডেল প্লাস দিয়ে, হ্যাঁ উইন্ডেল প্লাস দিয়ে 8 আওয়ারলি বা 6 আওয়ারলি নেবুলাইজেশন দিবা। স্পেশাল ইনস্ট্রাকশনগুলো আলাদা পড়াশোনা আলাদাভাবে ডিজিজ টু ডিজিজ আমরা দিই, বাট পোস্ট অপারেটিভ অর্ডার এইভাবে আমাদের লিখতে হবে। তো দ্যাটস কমপ্লিট দ্য লেকচার। থ্যাংক ইউ।